সামনে একটা ডিভাইস আছে, ওটাকে সরাও, ওটাকে ফোকাস ধরতেছে মনে হয় ও। যার ফলে তুমি ডিফোকাস হয়ে যাচ্ছ। এই যে এটা কি তোমার ডান পাশে, এই জিনিসটা কি না, এটা পিছনে? কালোটা স্যার। ওটা পিছনে আছে, তাহলে ক্যামেরাটা আবার ওই মুছো টিস্যু দিয়ে। অন্য ধুলা আছে কিনা বুঝতেছি না। ওইটাতে স্যার সম্ভবত স্যার ফাঙ্গাস জন্মেছে। না ফাঙ্গাস না, ওটা তোমার ফোকাস করা যায় এবং ফোকাস পুলার আসছে দেখো। আচ্ছা। ওটা ফোকাসে ডিফোকাস করা যায়, ফোকাস করা যায়। ডাস্ট আছে, ওটা ঠিক করো। তাসলিমাকে পাচ্ছি, তাসলিমাকে স্বাগত। তাহমিদকে পাচ্ছি, তাহমিদ ফোন ধরি নাই কারণ আমি রোল কল করতেছিলাম, এখন এনে ইন করলাম। থ্যাংক ইউ ফর কলিং, দায়িত্বশীল মানুষ তুমি। হাসান, শাহরিয়ার, পাপ্পু, জি স্যার, ভালো আছেন স্যার? সিবগাতুল্লাহ, ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। শাহরিয়ার, ফারহান, তহুরা, হক, কাজী, হাসান, আসসালামু আলাইকুম স্যার। সাকিব, ওয়ালাইকুম সালাম, হাসান, সাকিব, মেহেদি, আজাদ, আঞ্জুম, তানাজ, সানজিয়ানা, আহমেদ, সালমান, আল ফাহিম, হৃদয় আহমেদ, হৃদয়, আরিফুর রহমান, তারপর তালহাজুর। তালহাজুর ওটা কি করে দিছিস, ওটা ওটা কি? আসসালামু আলাইকুম স্যার। আর জিনিসটা কি ওটা? তালহাজুর ইউ নাকি? বিরাটের ছবি দিছিস যে। ও আচ্ছা স্যার। তালহাজুর, স্যার, ভাল লাগতেছে, সুন্দর। থ্যাংক ইউ স্যার। সানজানা নাম বলছি, সানজানা, সানজানা, সালমানের নাম বলেছি। ইরফান আহমেদ, হ্যালো ইরফান। আসসালামু এটাকে আলাইকুম স্যার। সাদিব, জি সাদিবের মাথা স্যার। কোনটা? সাদিব, সাদিব কি ডাবল নাকি না একটাই? একটাই স্যার। মাথা নিচু হয়েছিস কেন? দেখতে পাচ্ছি না তো, হ্যাঁ। স্যার রাকিব হাসান, ক্যামেরায় ডিসকানেক্ট হয়ে গেছে। না না, হবে ঠিক ছিল, মানে অন্য কিছু দেখা যাচ্ছিল। ও তুমি লাইটের অপোজিটে আছো তো, এই জন্য। ওর পিছনে উইন্ডো, উইন্ডোর অপোজিটে তুমি যদি থাকো। লাইটিং এর ক্ষেত্রে এই ধরনের লাইটিং কি কি বলা হয় বলো? পেছন স্যার থেকে। ব্যাকলাইট স্যার। না, ব্যাকলাইট তো দিলাই যখন সামনে অন্ধকার হয়ে যাবে। এটা টার্ম আছে, স্যালুইট, স্যালুইট লাইটিং। কোন ফিগারকে সামনের অংশ ব্ল্যাক করতে গেলে ব্যাকলাইটে দিবা, সামনের অংশ কালো হয়ে যাবে। কি লাইট, ব্যাকলাইট ইয়া ফিল্ড লাইট না দিয়ে। তোমারটা ওরকম হয়েছে, এই লাইটিংটাকে বলা হয় সিলুইট লাইটিং। সিলহুইট বানানটা দিয়া খোঁজ খোঁজ দিয়ে দেখো, ভেরি অসাধারণ একটা আর্টিস্টিক কৌশল। রাকিব হাসান, নিশাত খান, ইরশাদ জাহান, ইমরান, ইমরানকে পাওয়া যাচ্ছে, রাফি, রাগিব রাফি। জি স্যার। সবচেয়ে বেশি বকা খাওয়া লোক আমার কাছে। আয়াজ, সাব্বির, ইয়েস স্যার। তারপর শাকিল। আর কে আছে এখানে? সাবরিনা সুলতানা, তারপর হাসান, আ- আ- এমদাদুল হাসান। আশা করি সকলের নাম বলতে পেরেছি। জি স্যার। আর আব্দুল্লাহ সাফি হচ্ছে অফ ক্যামেরা আছে। রিফাত আসনিয়া, উম্মে জান্নাত, এরা এখনো আড়ালে আছে। আমিন আক্তার, রিয়াদ, বেলাল, আরো যা যা আছে। তো সবাইকে স্বাগত এবং ভালোবাসা। আমরা আজকে বিষয় নির্ধারণ করেছিলাম, ক্লাসে তোমাদের দিয়েছি। তোমরা কি ওটা খেয়াল করেছো, কি হবে ক্লাসটা আজকে বিষয়ের? কারো মনে নাই জি অ্যাটলিস্ট? স্যার, প্রজেক্ট নিয়ে চিন্তা করতে বলেছিলেন যে না, আমরা ওটা তো কিভাবে। তোমরা বলবাই, হ্যাঁ, ওটা নিজেদের কাজ। আমি কি বলবো, জনরা অফ টিভি জনরা অফ টিভি প্রোডাকশন, জি স্যার। প্রোডাকশনের জনরা গুলা কেমন, এটা একটু দেখবো। দেখার পরে তোমাদের ওগুলি তো তোমরা করবাই। অ্যাসাইনমেন্ট গুলি আমরা শনিবার দিন ক্লাসে নেব, লম্বা ক্লাসে, হয়তো ওখানে তোমাদের আইডিয়া গুলি শুনবো আমরা। 43 পেজ, উইক 1। আজকে তোমাদের দেখানোর কথা হচ্ছে জনরা অফ টিভি প্রোডাকশন। এইটাকে তুমি, এইটাকে আমরা, তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না।
বললে তো দেখতে পাচ্ছ কিনা? জি জি স্যার, স্যার বুঝতে পারছি। ওকে। দেখা যাচ্ছে। টাইপস অফ টিভি প্রোগ্রাম, তোমরা যে আইডিয়াগুলি করবে, আইডিয়াগুলি কি কি ডিপেন্ডস হবে সেগুলি তো গত ক্লাসে বলেছিলাম। এইগুলি তোমাদের আইডিয়াগুলির মধ্যে হেল্প করতে পারে। টাইপস অফ টিভি প্রোগ্রাম: ডকুমেন্টারিজ, ড্রামা, নিউজ, চ্যাট শো, কুইজ শো, রিয়েলিটি শো, সোপ অপেরা, কমেডিজ, ফিল্মস। এগুলি তো খুবই নর্মাল করে লিখেছে, এখন আরো ডিটেইল কিন্তু ক্যাটাগরাইজ আমরা করেছি পরে, সেইগুলো একটু বের করি। আমরা সেগুলি যদি যাই, টিভি চ্যানেলস, এই যে এটা যদি তোমরা দেখো তাহলে একটু ধারণা পেয়ে যাবা। এটা নিশ্চয়ই স্ক্রিনে আসছে। জি আগে স্যার। আমরা দেখে নেই পৃথিবীতে কত ধরনের টিভি আছে। জেনারেল এন্টারটেনমেন্ট চ্যানেল, এটাকে বলা হচ্ছে জিইসি, জেনারেল এন্টারটেনমেন্ট চ্যানেল। জিইসি বলে বুঝবা, আমরা যদি বুঝি নিউজ টিভি তাহলে বুঝতেছো তুমি নিউজ টিভি। এখন ওটাকে বলবে কি এনসিএ, এনসিএ টেলিভিশন। এনসিএ, এনসিএ মিনস নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এনসিএ, এই শব্দটা বলবে তোমাকে, এনসিএ টেলিভিশন, নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। জি ই সি, জেনারেল এন্টারটেনমেন্ট চ্যানেল। এখন জেনারেল এন্টারটেনমেন্ট চ্যানেল যখন হবে তখন এর মধ্যে অনেক কিছুই থাকবে, নাচ গান। ধর বাংলাদেশ আর DD1 যদি তুমি বোঝো তাহলে দেখা যাবে সবই আছে এখানে। জেনারেল এন্টারটেনমেন্ট চ্যানেল, জিএসি। মিক্স মিডিয়া, সরি, এটা হলো বাংলাদেশ টেলিভিশন, আর ডিডি হচ্ছে মিক্স টেলিভিশন, নিউজ এটা সেটা সবই থাকবে। আর জিএসি তে শুধু স্পেশালি বিনোদনমূলক প্রোগ্রাম, ধরো সনি, জি বাংলা, এগুলো হচ্ছে জিএসি টেলিভিশন, শুধুমাত্র বিনোদন থাকবে এখানে, একেবারে নিটল বিনোদন। এখানে অন্য কিছু থাকবেই না, খেলা দেখাবে না ওরা। 24 আওয়ার নিউজ চ্যানেল, যেটা একটু আগে বললাম, এনসিএ বেসড টিভি। 24 আওয়ার নিউজ চ্যানেলের ভিতর তুমি ক্যাটাগরাইজ করে দেখবা প্রচুর টিভি আছে, বাংলাদেশে 8-10টা আছে। বাংলাদেশ এগুলির নাম বলো। ধরো টেলিভিশন প্রোডাকশন কমিউনিকেশনে পড়তে এসে যদি বাংলাদেশের টিভি, সময় দিতে স্যার, চ্যানেল টেলিভিশনের 39টা টিভি সম্প্রচারে আছে, তুমি আজকে ইয়ে করবা, টেলিভিশন তালিকাটা বের করবা অনলাইনে দিয়ে, অথবা টিভি চ্যানেলে বাসায় বসে দেখবা। এখন সিরিয়াল করে দেওয়া আছে, সিরিয়াল মানে অনুমোদন প্রাপ্তির দিক থেকে সিরিয়াল আছে। দেখে তোমার কিছুই দেখা দরকার না, তুমি শুধু লোগোগুলি বাই করবা, আমার দেখাবা যে লোগোগুলি দেখি তো কেমন, স্টেশনারিটা কেমন, গ্রাফিক্সটা কেমন করে দেখবা। তাহলে বলো তো কি কি নিউজ চ্যানেল কি কি আছে? স্যার সময় টিভি, নিউজ গুড। 24, এটিএন, এটিএন নিউজ, তারপর স্যার ডিবিসি নিউজ, তারপর যমুনা গুড, ইন্ডিপেন্ডেন্ট, বাহ। ডিবিসি, ডিবিসি। আর স্যার মাই টিভি। মাই টিভি নিউজ না, আমরা আলাপ করতেছি নিউজ বেস টিভি নিয়ে। মোটামুটি চলে আসছে। ওরা যেগুলো বলেছে নিউজ 24, চ্যানেল 24, দুইটা কাছাকাছি নাম, দুইটাই নিউজ ভিত্তিক, খেয়াল করে দেখো। স্যার তারপর আরেকটা টেলিভিশন আসছে, ওটাও নিউজ ভিত্তিকই, কিন্তু ওরা বিজনেসটাকে বেশি গুরুত্ব দিচ্ছে এখন। এখন এখন টেলিভিশন তো এই কটে, এর বাইরে নাই। এখন তুমি আসো, বিনোদন, নিউজ, খবর সবই দেখায়, এরকম মিশ্র টেলিভিশন কোন কোন কয়টা? চ্যানেল আই, চ্যানেল আই, এটিএন বাংলা, এটিএন বাংলা, রাইট। আরটিভি, আরটিভি, হুম, বাংলা ভিশন, রাইট। দেশ টিভি, দেশ টিভি, দেশ টিভি নিউজ হয়ে গেছে, পুরোটা নিউজ হয়ে গেছে এখন। এসএ টিভি, মাই তারপর টিভি, তোমার মাই টিভি, এশিয়ান টিভি,
নাগরিক, আর টিভি, বৈশাখী মা- টিভি, মাছরাঙা, মাছরাঙা। গুড, ভেরি গুড। তাহলে এগুলি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য মিশ্রবিত। এখন তুমি স্পেশালাইজ যদি যাও, তুমি গান বাংলা টেলিভিশন আছে, শুধু গান চালায় তারা, গান কেন্দ্রিক অন্যান্য প্রোডাকশনও তারা দেখায়, মিউজিক ভিডিও, এটা সেটা। এই টিভিটা নিয়ে অনেক কিছু করার সুযোগ ছিল, এক্সপেরিমেন্ট করার। আমি এক সেকেন্ড। তারপর আরেকটা টিভি আছে তোমার, স্পোর্টস টেলিভিশন। মূলত এটা তিতাস টিভি, টি স্পোর্টস, তিতাস টিভি। এটা বসুন্ধরা গ্রুপেরই, কিনে নিয়েছে ওরা। নেক্সাস টেলিভিশন আছে একটা, সেটা হলো তোমার লাইফস্টাইল ভিত্তিক। আগে ইসলামী টেলিভিশন ছিল এখানে। দুরন্ত টেলিভিশনে শুধুমাত্র কিডসদের জন্য, বাচ্চাদের জন্য প্রোগ্রাম করে তারা। তাহলে আমরা টেলিভিশনের ক্যারেক্টার যখন নির্ধারিত হয়ে যায়, টিভি নিজের যখন একটা চরিত্রে ব্রডকাস্ট করে, তখন তাদের প্রোগ্রাম ডিজাইনও কিন্তু ওই টেলিভিশন কেন্দ্রিক হবে। খেয়াল করে দেখো, এখন সময় টেলিভিশন বা একাত্তর টেলিভিশনে কিন্তু সিনেমা চালায় দেয় না, নাটক চালায় না তারা, তারা ম্যাগাজিন শো করে না। তাহলে নিউজ এবং নিউজ কেন্দ্রিক, কারেন্ট অ্যাফেয়ার্স আর নিউজ ভিত্তিক অনুষ্ঠানে তারা সম্প্রচার করে থাকে। এখন এই টেলিভিশনের জন্য যদি আমরা অনুষ্ঠান আইডিয়া করি, তাহলে আগে আমাদের টেলিভিশনের চরিত্রটাকে দেখেই কিন্তু আইডিয়াটা করতে হবে। আমি কোন হাউসে চাকরি করতেছি তার উপর নির্ভর করে আমাকে ওই টেলিভিশনের চরিত্রের উপর ভিত্তি করে আইডিয়া ডেভেলপ করতে হবে। তাহলে আইডিয়া ডিপেন্ডস অন চ্যানেল, মার্কেটিং টিম অলসো। এখন আমি যদি এনটিভির জন্য প্রোগ্রাম ডিজাইন করি একরকম হবে, সময় টেলিভিশনের জন্য করলে একরকম হবে। আমি কি ক্লিয়ার বুঝাতে পারছি যে কেন এই কথাগুলি বললাম? যে টেলিভিশন প্রোডাকশন অ্যান্ড কমিউনিকেশন। এখন আমি যদি ওয়াইল্ড লাইফ ডিসকভারির জন্য প্রোগ্রাম করি, ন্যাশনাল জিওগ্রাফির জন্য প্রোগ্রাম করি, তাহলে কিন্তু আমার চিন্তা চেতনা ভাবনার ভিতরে চেঞ্জ আসবে। আমি রান্নার অনুষ্ঠান নিয়ে নিশ্চয়ই আমি জিওগ্রাফিতে চলে যাব না। হয়তো রান্না, জিওগ্রাফি তো রান্নাও হইতে পারে। তোমার উম, আমাদের পার্বত্য অঞ্চলের মানুষ কিভাবে জীবন নির্বাহ করে, ন্যাশনাল জিওগ্রাফিতে এরকম একটা প্রোগ্রাম হইতে পারে না? পার্বত্য অঞ্চল মানুষের খাদ্যাভ্যাস, তারা আমাদের মতো তো নাগরিক জীবনের লোক না। পিজা খাইতেছে না, ওখানে বার্গার খাইতেছে না, হ্যাঁ। ওখানে ওদের বাঁশকরল দিয়ে খাচ্ছে, বাঁশকরলটা কিভাবে ওরা প্রসেস করে লোকাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করছে, সেটা কিন্তু ব্যাপার। অন্য প্রান্তের মানুষদের জানার ব্যাপার। যে যেখানে কমিউনিকেশন খুব উন্নত না, ওখানে আগুন যায় না, মানে গ্যাস নাই, কেরোসিন নাই, লবণটাই ওদের একমাত্র কিনতে হয়, আর সব নিজের উৎপাদন করে। লবণ আর একটু আগুনের জন্য ওরা কেরোসিন কেনার জন্য শহরে আসে, হাটে আসে, আর বাকি সব নিজেদের উৎপাদিত জিনিস দিয়ে তারা জীবনযাপন করে আমাদের নৃগোষ্ঠীরা। তাহলে এইটা যে ওই জীবন মান, এখন অনেক আধুনিক হয়ে যাচ্ছে তারা, ওই জীবন মানটা অন্য প্রান্ত অঞ্চলের মানুষের জানা দরকার আছে, যে তারা কিভাবে জীবন নির্বাহ করে, তাদের পোশাক কেমন, তাদের সংস্কৃতি কেমন, তাদের বিনোদন কেমন, তাদের বেঁচে থাকার আনন্দ কেমন, তারা কি সুখে কাটায় নাকি অসুখে কাটায়। আমরা কোটি কোটি টাকা মধ্যে বসবাস করে কি ওই শান্তি লাভ করি যারা ওই নিবিড় পল্লীতে ঝর্ণার পানি খায়া বড় হচ্ছে? আর আমরা একদিন গেলেই তো পরের দিনই তোমার ডেঙ্গু ধরে ফেলে, মশা কামড়ে। ওদের কিছুই হয় না, ওই মশার কামড় খেতে খেতে ওরা মশায় বিরক্ত হয়ে যায়, তাই না? তাহলে এটা ওই হেরিটেজ, ওই অঞ্চলের সঙ্গে তারা কিভাবে জীবনযাপনে অভ্যস্ত, সেটাও তুমি টিভি কমিউনিকেশন একটা কন্টেন্ট হিসেবে আনতে পারো। তো এইটা, এই কন্টেন্ট তুমি যদি বাংলা ভিশনের জন্য করো, বাংলা ভিশনের ম্যানেজমেন্ট যদি ভালো হয়, বলবে বাহ, চমৎকার একটা কন্টেন্টের একটা বিষয় নিয়ে আসছো, করেন আপনি। এটা বাংলা, গান বাংলাতে দিলে নাও নিতে পারে। আবার এই কন্টেন্টটাই তুমি দুরন্ত টিভিতে দিলা, কিছু বাচ্চাদেরকে নিয়ে যাবা, যে কিশোর কিছু বাচ্চাদেরকে নিয়ে তুমি ডিসকভার করতে করতে পাহাড়
তোমার আবিষ্কার করতে করতে তুমি পৌঁছে গেছো ওই আমার নৃগোষ্ঠী মানুষদের কাছে। ওখানে গিয়ে তুমি শেখাচ্ছ কোনটা পাহাড় কোনটা ঝর্ণা, বাচ্চাদেরকে দেখায় দেখায় শিখাতেছো। শিক্ষামূলক একটা ট্যুর হতে পারে, শিক্ষা সফর। এখন আগে যেটা তোমার স্কুলে আমরা শিক্ষা সফরে যেতাম, এখন কিন্তু দেখি না কোনো শিক্ষা সফর। সব হয়ে গেছে পিকনিক, টার্ন টু ইন্টু পিকনিক। একদিনের জন্য তারা পিকনিকে যায়। তো এখন এটা এটা খুবই জরুরি, শিক্ষকদের নিয়ে, শিক্ষক ছাত্রদের নিয়ে স্টাডি ট্যুরে যাবে। এই যে আমাদের আদমজিতে আমার বাচ্চাটাকে নিয়ে গেল, ওরা 2 দিন 2 জায়গায় নিয়ে গেল। একদিন নিয়ে গেল জাদুঘরে, মুক্তিযুদ্ধ জাদুঘরে। ইনস্ট্রাক্টর ছিল, স্পেসিফিক্যালি গ্রুপ ধরে ধরে ওরা ওই ইয়েগুলি উম স্মারকগুলি চেনাইতো। আরেকদিন নিয়ে গেল সমরাস্ত্র জাদুঘরে। তো এটা আমরা ফ্যামিলি ভাবে তো নিয়ে যাই, কিন্তু বন্ধুদের সঙ্গে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য যেই ডিসিপ্লিন, সেই শিক্ষাটা কিন্তু সারা জীবন মনে থাকে যে আমি বন্ধুদের সঙ্গে স্যার 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 নিয়ে গেছিল। এই শিক্ষা কিন্তু অন্যরকম। এইটা একটা প্রোগ্রাম তুমি আনতে পারো না? প্রোগ্রাম ডিজাইনে শিশুদের মুক্তিযুদ্ধ জাদুঘর দেখা ট্যুর, মানে এটা সমস্ত জাদুঘরের পরিচয়। তুমি ডকুমেন্টারি বানালে কিন্তু এমনিতে সমস্ত জাদুঘরের ডকুমেন্টারি বানাইতে পারো, কিন্তু বাচ্চাদের পয়েন্ট অফ ভিউ থেকে যখন বানাবা, তখন কিন্তু এটা বড়রাও দেখবে, আনন্দ পাবে। এইটা কি স্যার, ও প্রশ্ন করলো, তখন তুমি এটা ব্যাখ্যা দিলা। তখন প্রশ্ন উত্তর বড় বন্ধু ব্যাখ্যা দিলে যে ধরনের আনন্দ পাবে, শিশুরা তাকা দেখতেছে, ওটা হিস্ট্রি বলতেছে, ডেমনস্ট্রেশনের মতো, একটু অভিনয় করার মতো করে, তাহলে কিন্তু যে কোনো টেলিভিশনে কিন্তু এটা প্রচারের মতো করে বের করবে। সো টেলিভিশন কিছু নিউট্রাল ব্যাপার কন্টেন্ট আছে, তোমরা যারা আইডিয়া ডেভেলপ করতেছো তারা ভাইবো কিছু নিউট্রাল কন্টেন্ট আছে যেগুলো যে কোনো টিভিতে দেওয়া যাবে। নিউজ হোক, মিশ্র টিভি হোক, আর শিশুদের টিভি হোক। আর কিছু হচ্ছে মুভি চ্যানেল, স্পোর্টস টেলিভিশন, ডকুমেন্টারি টিভি, কমেডি টিভি, মিউজিক টিভি, চিলড্রেন টিভি, বিজনেস টিভি, লাইফস্টাইল টিভি, এডুকেশনাল টিভি। এই ধরনের অনেক টিভি এখানে আছে, যে টেলিভিশনগুলিকে ভিত্তি করেই চলছে। এখন আমরা যে অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে দিয়েছি, তোমরা আইডিয়া ডেভেলপ করবা। আইডিয়া ডেভেলপ করতে গেলে তুমি প্রথমে যে কত ক্লাসে বলেছি ওই বিষয়গুলি মাথায় রেখে তোমরা করো। প্রথমে একেবারে সব মহাকাব্য লেখার দরকার নাই। তুমি 3-4টা আইডিয়া, 4টা আইডিয়া তুমি ভাবো যে আমি এই জায়গাটা বুঝি, এটা করলে আমি ক্যামেরা দিয়া সেট নির্মাণের মাধ্যমে আউটডোরে করবা না স্টুডিওতে করবা, এই জায়গাগুলোকে কনক্রিট ছোট করে ফেলো। আইডিয়াগুলোকে স্টুডিওতে করবা না আউটডোরে করবা, কোন জনরায় করবা, টক শো হবে, ডকুমেন্টারি হবে, নাটক হবে, নাকি রান্নার অনুষ্ঠান। ইউটিউবে যে ধরনের জিনিস পাওয়া যায়, ব্লগাররা যে জিনিসগুলি করে, হ্যাঁ, এগুলো টিভিতে আইনো না। টেলিভিশন প্রোগ্রাম আর ব্লগ, দুইটার মধ্যে ফারাক আছে। এইটা একটু তোমরা চেষ্টা করো। স্টোরি টেলিং করা যেত স্যার না? হ্যাঁ, স্টোরি টেলিং। স্টোরি টেলিং করতে পারো, কিন্তু সেটা বিজ্ঞাপন দিয়ে তুমি আনতে পারবা কিনা সেটা ইয়েতে কিন্তু স্টোরি টেলিং আছে একটা দুরন্ত টিভিতে, সুপার সুপার সুন্দর সুন্দর মা, কন্যা, আবার একজন বয়স্ক লোক স্টোরি টেলিং করতেছে, হ্যাঁ, এরকম একটা দুরন্ত টিভিতে খুব ভালো প্রোগ্রাম হয়, খুবই নাম করেছে। এবং স্টার, সব স্টার কাস্টিংটা করতো। তোমার দুরন্ত দেখছো কিনা দেখো, স্টার মারা তার বাচ্চাটা বলতো, অথবা একজন স্টার কাস্টিং এসে সুবর্ণা মোস্তফা গল্প বলতেছে, 2টা বাচ্চাকে শোনাচ্ছে। আফসানা নঈমি বললো, এরকম কিছু টেলিভিশনের অনুষ্ঠান করেছে, সুপার, ওইটা খুব নাম করেছে। স্টোরি টেলিং অবশ্যই করতে পারো, কিন্তু সেটা যেন দর্শক গ্রাহী হয়, বিক্রি করতে পারে মার্কেটিং টিম। ওকে, আমরা এখন ছিলাম কি পড়াবো তোমাদেরকে আজকে? স্যার জনরা অফ টেলিভিশন। জনরা অফ টিভি প্রোগ্রাম। ওকে, টাইপস অফ টিভি প্রোডাকশন, এই যে এটা। এটা সকালে এনে রাখলাম, এখন টিভি প্রোডাকশন, এই যে।
তাহলে তুমি এতগুলি প্রোডাকশনে আমরা নাম পেলাম, যে জনরাগুলি তো বললামই, হ্যাঁ, টিভিও জনরা বললাম আর প্রোগ্রামের জনরা বললাম। এখন আমাদের নির্মাণ করতে হবে একটা প্রযোজনা, টিভি প্রোডাকশন তৈরি করতে হবে। এইটা নিয়ে এখন আলোচনাটা হবে, টিভি প্রোডাকশন, এইটা টেলিভিশন প্রোডাকশন। দর্শক টেলিভিশন গ্রাহক যন্ত্রে ছবি ও শব্দের সম্মিলিত প্রচার দেখতে ও শুনতে পান। ছবি ও শব্দ গ্রাহক যন্ত্রে পৌঁছানোর পেছনে রয়েছে একদল বিশাল দলের কর্মযজ্ঞ, একদল মানুষের। টেলিভিশনের সচল গতিশীল আধুনিক প্রযুক্তিকে সমৃদ্ধ করতে একদল দক্ষ কর্মী নিরলসভাবে এই কর্মযজ্ঞ সম্পন্ন করেন। এই কর্মযজ্ঞের রয়েছে বিশাল কলা কৌশল। অনুষ্ঠান নির্মাণের কলা কৌশলকে মিডিয়া পরিভাষায় প্রযোজনা, ইংরেজিতে প্রোডাকশন অভিহিত করা হয়ে থাকে। টেলিভিশন প্রোডাকশন বা টিভি প্রযোজনা হচ্ছে টেলিভিশনে প্রচারের নিমিত্তে নির্মিত অনুষ্ঠান। আশা করি এটুক করার পরে আর কোনো গ্যাপ থাকবে না। টেলিভিশন প্রযোজনার দুটি দিক বিশেষভাবে লক্ষণীয়, একটি হলো বিষয়বস্তু, অন্যটি হলো প্রযুক্তিগত নির্মাণ কৌশল। আমার সঙ্গে কি তোমরা একমত? এখানে যা যা বলতেছি বুঝতেছো তো? জি স্যার। আমি আবার বলি, টেলিভিশনে সচল গতিশীল ও আধুনিক প্রযুক্তিকে সমৃদ্ধ করতে একদল দক্ষ কর্মী নিরলসভাবে এই কর্মযজ্ঞ সম্পন্ন করেন। এই কর্মযজ্ঞ রয়েছে বিশেষ কলা কৌশল। অনুষ্ঠান নির্মাণের কলা কৌশলকে মিডিয়া পরিভাষায় বলা হয় টেলিভিশন প্রোডাকশন বা টিভি প্রযোজনা। তাহলে টেলিভিশন প্রচারের নিমিত্তে নির্মিত অনুষ্ঠানই হলো টিভি প্রযোজনা। তানাজ বলো, টিভিতে প্রচারের নিমিত্তে নির্মিত অনুষ্ঠানই হচ্ছে টিভি প্রযোজনা। ঠিক আছে তানাজ? জি হুম। না ঠিক নাই? অনেক লেটেন্সি নাকি? তাহমিদ কথা বলো তো আমার সঙ্গে। তাহমিদের ক্যামেরা নিচ দিকে নামাও, তোমার তো আমি কিছুই দেখতে পাই না। জি স্যার, এই যে দেখা যায় স্যার। না, আর একটু ডাউন করো, ক্যামেরা টিল ডাউন। হ্যাঁ, এবার ঠিক দেখতে পাচ্ছি। জি স্যার। হ্যাঁ, লেটেন্সি নাই, তুমি তো ঠিকই আমাকে বলতে পারছো। তা টিভি প্রযোজনা হচ্ছে টিভিতে প্রচারের নিমিত্তে নির্মিত অনুষ্ঠান। টিভি প্রযোজনার দুটি দিক, একটা হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে টেকনোলজি। কন্টেন্টটা তুমি এখন চিন্তা করতেছো, যেটা থট প্রসেস হচ্ছে, জি এটা তুমি স্যার। নির্মাণ করবা, দ্যাট ইজ দ্য কন্টেন্ট বা বিষয়। আর আমরা কোন প্রযুক্তি মাধ্যমে করবো, এক ক্যামেরা দিয়ে কাজ করবো না দুই ক্যামেরা দিয়ে কাজ করব, লাইট কি আনবা, স্টুডিওতে হবে না আউটডোরে হবে, তারপরে রিডিং কেমন হবে, এটা হচ্ছে প্রযুক্তি। তা প্রযুক্তি এবং কন্টেন্ট দুইটা বিষয় একসঙ্গে মার্চ করেই এই প্রযোজনাটা সম্পন্ন হয়। তাহলে এখানে বলা হচ্ছে কি, টিভি অনুষ্ঠান প্রযোজনা কোনো বিক্ষিপ্ত খণ্ড কাজ নয়, একটি নিয়মতান্ত্রিক ও সুশৃঙ্খল পর্যায়ক্রম অনুসরণ করে এই কাজটি সম্পন্ন করতে হয়। টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের জন্য বিভিন্ন শ্রেণীর বিশেষজ্ঞ ব্যক্তিদের প্রয়োজন। সেই ব্যক্তিগুলির সঙ্গে বিভিন্ন সেকশনে তারা যুক্ত থাকেন। কি কি এখানে নাম লেখা আছে? প্রডিউসার, অনুষ্ঠান পরিকল্পনাকারী, প্রোগ্রাম প্ল্যানার। তুমি চাইতেই পারো যে আমি একজন প্ল্যানার নিব আমার প্রোডাকশনে, সেটাও তুমি নিয়োগ করতে পারো, তোমারই যে সব প্ল্যান করতে হবে তা না। এই উদারতাও আছে টিভি প্রোডাকশনে। একজন গবেষক তুমিও হতে পারো, তুমি নিয়োগও করতে পারো, একাধিক গবেষক তুমি নিতে পারো, স্ক্রিপ্ট রাইটার তুমি নিতে পারবা, আর্ট ডিরেক্টর নিতে পারবা। এখন এই যে নিতে পারা লোকটা, তুমি কাকে নিচ্ছ সেটাও তোমার জহুরি চোখ লাগবে। যাকে সিলেক্ট করতেছো সেটা যেন নির্ভুল সিলেকশন হয়, ভালো লোকটা হয়। গ্রাফিক ডিজাইনার, ক্যামেরাম্যান, অডিও ইঞ্জিনিয়ার, আলোক পরিকল্পক, ফ্লোর ম্যানেজার, এই যে এতগুলি লোক যা যা নাম বললাম, এগুলি মিলে তোমার প্রোডাকশন টিমটা তৈরি হবে। টিভি প্রোডাকশনের এই কথাগুলি আগেও বলেছি আমি, এগুলো আর এখন দেখাবো না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখানে প্রস্তুতি। টিভি প্রযোজনার তিনটা পর্ব রয়েছে, তোমরা এটা ফার্স্ট ওয়ানে পড়েছো, প্রি প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন। এটা পৃথিবীর যে কোনো কর্ম করতে গেলে এই তিনটা ভাগে বিভক্ত করে করলে তোমার কাজটা একাডেমিক ভাবে গ্রামাটিক্যালি সুন্দর হবে। প্রি প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট, যে কোনো কাজ, একটা বিয়ের অনুষ্ঠান করবা সেখানে পরিকল্পনা আছে, এক্সিকিউশন আছে এবং তার পরিবর্তিত কিছু কাজ থাকে।
যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ, খতনা, বিয়ে, তোমার নিজের একটা জীবনের পরিকল্পনা, সেখানেও প্রি প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন আছে। সো এটা শুধুমাত্র টেলিভিশন বা ফিল্মের জন্য প্রযোজ্য না, এই থিওরি যে কোনো জায়গায় তুমি কাজে লাগাইতে পারবা। ওকে, এবার আমরা যাব হচ্ছে, ধরো তুমি আইডিয়া ডেভেলপ করে ফেললা। টেলিভিশনে যেটা আমরা করি, আইডিয়া ডেভেলপের ফলে তোমরা আগামী ক্লাসে আমাকে দেখাবা। ওখানে দেখানোর পরে কি হবে, নির্বাচিত হবে। এখানে আমার ছাত্র আছে 47 জন। এখন তোমার আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের জন্য তুমি প্রোগ্রামে ডিজাইন করতেছো। খেয়াল করবা, টেলিভিশনে অন এয়ার দিবা। এই 6 মাস প্ল্যান করা আছে তোমার, জুন পর্যন্ত তোমার প্ল্যান করা আছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাস, আগস্ট পরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাস, 3 3 6 মাসের প্রোগ্রাম বাকি আছে। ঠিক আছে, বছর শেষ। এখন তুমি প্ল্যানটা করতেছো, তোমার 48 জনের কাছ থেকে 48টা প্ল্যান আসবে। তোমার প্রোগ্রাম দরকার ধরো এই মাসে 12টা প্রোগ্রাম তুমি নতুন যুক্ত করবা। তাহলে কয়টা নিবা তুমি? 12টা আইডিয়াকে তুমি গ্রহণ করবা। আমার আইডিয়া দিবে 45 জনে, 2টা করে দিল 90টা আইডিয়া হবে। তুমি আইডিয়া দিতে বাধ্য, যদি চাকরি করো আইডিয়া দিতে বাধ্য হয়, নাহলে তোমাকে বলবে তুমি আইডিয়া দাও নাই, তুমি দায়িত্বহীন। তোমার ডিমার্কিং হবে। ডিমার্কিং হলে এসিআর যখন লিখবে, অ্যানুয়াল রিপোর্ট, তোমার রেসপন্সিবিলিটি রিপোর্ট, তুমি চাকরির ইনক্রিমেন্ট পাবা না। তখন তুমি খারাপ হোক মন্দ হোক, তুমি 2টা আইডিয়া নিয়ে উপস্থিত হবে না। 90টি আইডিয়া থেকে যদি 12টা আইডিয়া আমরা নেই, অথবা তোমার হাউসে যদি 15 জন প্রডিউসার চাকরি করে, 3টা যদি করে দেয়, 45টা আইডিয়া হবে। যিনি চাকরি করে তিনি তো বুঝাই আইডিয়াটা দিবে যে আমারটা যেন সিলেক্ট হয়, খালি তো আর অংশগ্রহণ করার জন্য দিবে না। সেখান থেকে 12টা আইডিয়া বা 5টা আইডিয়া আগামী কোয়ার্টারে অনিয়ে দিব, এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। সবগুলোই ভালো, বাদ দেওয়ার মতো কোনোটাই নেই। তখন তোমরা বাদ দিবা অথবা নিবা। আমরা কপিরাইটিং এ গিয়ে বুঝতে পারছিলাম, ছোট্ট একটা কাজে গেছি কপিরাইটিং এর, 6টা গ্রুপে 6টা প্রোডাকশন করব। এমনও প্রোডাকশন চলে আসছে 2টা 3টাই ভালো, আমরা বাদ দিতে পারছি না। চোখ চোখের দিকে তাকানো যায় না যে আমি এর এত সুন্দর কপি বাদ দিতে হচ্ছে, ও মন খারাপ করতেছে। আমরা বাস্তবতা নিরিখে অভিনয় করতে পারবো, এটা সেটা দিয়ে আমরা নির্বাচন করলাম। তোমরা দেখলা এটা কিন্তু কোনো ধরনের স্বজন প্রীতি নাই, কোনো ধরনের আমার কোনো অতিরিক্ত প্রীতি ছিল না যে আমি রাফিকে ভালোবাসি, রাফি বেশি ওরটা নিয়ে নিলাম, এরকম না। বা তাহমিদকে বেশি পছন্দ করি, ওকে নিলাম, এরকম না। তোমরা বলতে পারবো না যে আমি কাউকে ফেভার দিয়েছি বা আমি নিজেও কম ইনভলভমেন্ট হওয়ার চেষ্টা করেছি। পলাশ যারা গেস্ট ছিল তাদেরকে দিয়ে করিয়েছি। এটা একটা নিউট্রাল জাজমেন্ট ছিল। কিন্তু টেলিভিশনে কিন্তু বা কর্পোরেট হাউসে, বিজ্ঞাপন এজেন্সিতে যখন তোমরা কাজ করবা, তখন সবসময় নিউট্রাল হবে না। খেয়াল করে দেবো, সবসময় কিন্তু নিউট্রাল হবে না। স্বজনপ্রীতি হবে, ওর সঙ্গে ওর ভালো সম্পর্ক, ও ওর সঙ্গে আমাকে 3বার রুমে আসছে, এইটা দেখে তোমার কপিটা সিলেক্ট হয়ে যাবে। বিজ্ঞাপনের ক্ষেত্রে, টেলিভিশনের ক্ষেত্রে হয়ে যাবে তার আইডিয়াটা, তারটা সিলেক্ট হয়ে গেল। তুমি একটু খুব ভালো মানের আইডিয়া নিয়ে গেছো, কিন্তু এক্সিকিউটিভ প্রডিউসারের সঙ্গে, হেড অফ প্রোগ্রামের সঙ্গে খাতির ভালো না, তোমারটা গ্রহণ হলো না। তুমি এসে কাঁদবা, শালা কি করলাম, এত খাটলাম টেলিভিশনের জন্য, এত করতেছি, আমার আইডিয়াটা নিল না। মাঝদারটা নিয়ে গেল, মাঝদারটা আমার চাইতে কি আর আইডিয়া, ওরটা হইলো। এই ধরনের দুঃখ বেদনা কিন্তু হাউস গুলাতে আছে, সত্যি সত্যি আছে। তাহলে বোঝো যে ভালো আইডিয়া করলেও হবে না, টেলিভিশনে কর্পোরেট পলিটিক্স এবং উপর মহলের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এইটাও একটা বিশেষ গুণ, এই গুণ কেউ বলে না। টেলিভিশন প্রোডাকশন, কমিউনিকেশন, তোমার আইডিয়া কমিউনিকেশন করে জনগণের মাঝে পৌঁছাতে গেলে তোমার শুধু আইডিয়া শুদ্ধ চিন্তা করলে হবে না, তোমার অফিসে পলিটিক্সের সঙ্গে জানতে হবে কোন কোন পার্টের সঙ্গে আমি যুক্ত থাকলে আমারটা পাস হবে। আমি কি ক্লিয়ার বুঝাতে পারছি যে টেলিভিশন প্রোডাকশন আর কমিউনিকেশন শুধু একটা স্কিল না প্রডিউসার বা ডিরেক্টরের। তাকে ক্যামেরাম্যান নির্বাচন, তার গ্রাফিক ডিজাইনার, 5 জন গ্রাফিক ডিজাইনার ধরো অফিসে আছে, বা 7 জন চাকরি করে এরা,
তোমার প্রোডাকশনের গ্রাফিক ডিজাইন, তুমি একটা ধরো ইয়ার প্রোডাকশন করবা, সামনে কি আছে, ধরো একটা বিশেষ দিবসের প্রোগ্রামের জন্য তুমি ইয়ে করেছো, আজকে যেমন পরিবেশ দিবস না, আজকে বিশ্ব পরিবেশ দিবসটা একটা প্রোগ্রাম করতেছো আজকে তুমি, বিশ্ব পরিবেশ দিবস আজকে, এই বিষয়ে তুমি একটা অনুষ্ঠান করতেছো পরিবেশ সুরক্ষা নিয়ে। তোমার হাউসে 5 জন গ্রাফিক ডিজাইনার আছে, চাকরি করে তারা। তোমার গ্রাফিক্সটা কে বানাবে? তুমি যে গ্রাফিক অর্ডারটা দিয়েছো সেটা গ্রাফিক ডিজাইনার হেডের কাছে তুমি চাহিদা দিছো, যে অনুষ্ঠানের নাম পরিবেশ বাঁচাও জীবন বাঁচাও, এটা টাইটেল। এটা একটা অ্যানিমেশন করবে, 3D অ্যানিমেশন করবে 15 সেকেন্ডের বা 20 সেকেন্ডের টাইটেল অ্যানিমেশন করবে। তুমি তোমার চাহিদা দিবা 15 সেকেন্ডের, নামটা এরকম, প্রচার সময় এরকম, এই দিন লাগবে, ও 15 দিন আগে থেকে বানানো শুরু করতেছে। এখন চিফ ডিজাইনার এই অ্যাসাইনমেন্টটাকে মার্ক করে দিবে যে কাকে দিবে এই কাজটা। বাকি 4 জন ডিজাইনারকে বললো কাজী তোহরা করো। কাজী তোহরা 7 দিন যাবত চাকরি নিছে, ও ও ডিজাইন করলে কি হবে ও নিজেই জানে না। তুমি চাইতেছো এই কাজটা ফাহিম করো, ফাহিম করলে খুব ভালো করবে তুমি জানো, কিন্তু হেড অফ গ্রাফিক ডিজাইন কাজটা ফাহিমকে দিচ্ছে না, দিচ্ছে উৎসকে, সিবিআতুল্লাহ দিয়ে দিচ্ছে। এমন ভাবে করবে তুমি চাকরি, তুমি ওর চাকরি একটা কিছু করে বানাইলে তোমার প্রিভিউ দেখা পাস করে একটু একটু কারেকশন দিবা, কিন্তু এটাই নিতে হবে তোমাকে, কারণ অন ইয়ার টাইম তো এসে পড়ছে। কালকে এক্সপোর্ট দিবে, পরের দিন রেন্ডার, তারপর দিন প্রিভিউ, তারপর দিন 19-20 কারেকশন দিবা। এত বেশি দিতে পারবো না যে আবার রেন্ডার দিয়ে শোয়া ফেলবে। তো তুমি যত ভালোই কাজ করো, তোমার গ্রাফিক্সটা যদি খারাপ হয় প্রোগ্রাম ভালো হবে না, সেট ডিজাইনটা খারাপ হলে ভালো হবে না। আর্ট ডিরেকশনের মধ্যে 5 জন সেট ডিজাইন করতেছে, তারা তোমার সব ক্ষেত্রে ভালো ডিজাইনার না। তো তুমি কাকে নির্বাচন করবা, হাউসে কাকে দিয়ে কাজ করাবা, সেই চোখও তোমার থাকতে হবে। কে ক্যামেরাম্যান তোমার শট দিবে, কে এডিটিং করবে, এটা আস্তে আস্তে তোমাকে স্কিল তৈরি করতে হবে। এখন তুমি যে বাবা চাবা, তুমি যে ভালো লোকটাকে ডাকবা, ভালো এডিটরকে নিবা, এই রুচিবোধ কেমন তৈরি হবে তোমার কাজ শেখার মধ্য দিয়ে। তুমি অন্যের কাছ থেকে কাজ চাইতে গেলে তোমারও আগে নিজে স্কিল হইতে হবে, না হলে কিন্তু তুমি অন্যের কাছ থেকে স্কিলফুল কাজ আদায় করে নিতে পারবা না। আদায় শব্দটা বললাম, তুমি ক্যামেরাম্যানের কাছ থেকে যদি প্রত্যাশা করো যে এটা ভালো শট আমি চাইতেছি, তাহলে তার কাছে শটটা চাইতে হবে যে এই লং শটে গিয়ে আপনি জুম ইন করতে করতে এইখানে গিয়ে থামবেন। এটা যদি তুমি না চাইতে পারো তাহলে কিন্তু তুমি তার কাছ থেকে ওই কাজটা আদায় করাইতে পারবা না। তার মানে একজন প্রডিউসারের দায়িত্ব কর্তব্যের মধ্যে কি কি গুণ থাকতে হয় সেটা হচ্ছে আমার আলোচনার বিষয় এখন। এই যে জনরা অনুযায়ী যে তুমি নাচের অনুষ্ঠানের প্ল্যান করতেছো, তুমি কি নাচ বিষয়ে এক্সপার্ট কিনা, তুমি গানের অনুষ্ঠান করবা, গান বিষয়ে তোমার পারদর্শিতা আছে কিনা, তাহলে তুমি ওই ওই অঞ্চলে কাজ করবা। ডকুমেন্টারি বানাবা, ডকুমেন্টারির উপর তোমার দক্ষতা আছে কিনা, সেটার উপর তোমার এই এখন ছাত্র বয়স থেকে যারা করতে 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 যা স্কিল তৈরি করবে, তাদের একটা ন্যাক তৈরি হবে যে না আমি এটা ভালো বুঝি। তখন তুমি ওই উপরে যখন কাজ করবা তোমার একটা দক্ষতা তৈরি হবে এবং অধিকার তৈরি হবে। এই দক্ষতা এবং অধিকার নিয়ে যখন তুমি যে কাজটা করবা, ওইটা কাজটা ভালো হইতে বাধ্য, অন্যদের চেয়ে ব্যতিক্রম হইতে বাধ্য। তো আশা করি এই বিষয়গুলি তোমরা মাথায় রেখে বাজেট প্রণয়ন, তাহলে আমরা কি করি, এই ধাপগুলি, এই যে আমরা এভাবে অনুষ্ঠানের ধারণা আমরা করতেছি এখন, তাই না, আইডিয়া করতেছি, দেখো খেয়াল করো। টিভি প্রযোজনায় অনুষ্ঠান নির্মাণের প্রাথমিক পর্যায়টি হচ্ছে প্রাক প্রযোজনা প্রস্তুতি। এই পর্যায়ে যেসব বিষয় নিহিত থাকে, অনুষ্ঠানের ধারণা, অনুষ্ঠানের আইডিয়া তোমরা করতেছো এখন, চিন্তা করো, করতেছো না? তারপরে বলবো হচ্ছে অনুষ্ঠানের বিষয়বস্তু নির্বাচন, তুমি সার্চ করতেছো কোন বিষয়ের উপর আমরা কাজ করব, গবেষণা করা, পাণ্ডুলিপি চূড়ান্ত করা, বাজেট প্রণয়ন। সবচেয়ে ভাইটাল কাজ হচ্ছে বাজেট প্রণয়ন করা। এটা আমরা একটু পরে অন্য ক্লাসে আলোচনা করব, আজকে না। তারপরে বড় কাজ হচ্ছে শিল্পী ও কারিগরি নির্দেশনা, যে ডিরেকশন টিম সিলেকশন করবা, তোমার কারিগরি নির্দেশক সিলেকশন, ধরো কস্টিউম ডিরেকশন কে দিবে, লাইট ডিরেক্টর কে হবে, ডিওপি কে হবে, তোমার এডিটর কে হবে। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ওই ডিপার্টমেন্টের চিফ। গাফার একটা শব্দ আছে, গাফার। গাফার মানে কি বলো?
জি করে এ এফ এফ ই আর, যে লাইট প্রজেকশন করে, জি স্যার সে হচ্ছে গাফার। তো এখন গাফার কিন্তু ইম্পর্টেন্ট। তুমি 3বার চেঞ্জ করছো আর্টিস্টের যে লাইটটা। আপনি একটু কাইন্ডলি এদিক থেকে এদিকে নেন। আমার মনিটরে তুমি দেখতেছো যে লাইটটা ভালো আসতেছে না। ধর আমি এটা ঘুরাই দিলাম, আমি আবার আমার দিকে দিলাম, ধর বার্ন করতেছে, এরকম এরকম আছে শর্ট লাইটটা। আমি বার্ন করতেছি, ঝলসে যাচ্ছি, এই একই লাইট তো নাকি? আমি এই লাইটটাকে আমি আমি কিন্তু ঘরের লাইট ব্যবহার করতেছি না, টোটাল বাসার লাইট কিন্তু আমার অফ। এটা একটা তোমার অন্য লাইট ব্যবহার করতেছি আমি। আমি লাইটটা এরকম বাউন্স লাইট করতেছি। আমার প্রবলেম হচ্ছে না, তোমরা আমাকে দেখতে পাচ্ছ। আবার এই হার্ড হবে লাইটটা, হবে না? এখন তুমি বারবার চেঞ্জ করতে বলতেছো লাইট লোকেলকে। আমি একটা ফোন ধরি, হ্যাঁ ইয়া জি স্যার। হ্যাঁ সরি, একটা ফোন আসছিল, খুবই গুরুত্বপূর্ণ ফোন, সরি। তাহলে আমরা এই স্কিলটা নিয়ে হ্যাঁ, তাহলে আমরা এই স্কিলগুলো যদি অর্জন করতে না পারি তাহলে কিন্তু একজন প্রডিউসার হতে পারবো না। একজন প্রডিউসার মানে কি? এক বাক্যে বলবো, আমাকে দুইজন বলো, একজন একজন করো। প্রডিউসার মানে কি? ফিল্ম প্রডিউসার হচ্ছে তারা যারা হচ্ছে আহ টাকা দেয়, যারা হচ্ছে শুধুমাত্র টাকা দিয়ে হচ্ছে জিনিসটাকে প্রোডাকশনে আনে। এবং টাকা টিভি লগ্নি করে যারা, হ্যাঁ, যারা ফিল্ম জি মানি ইনভেস্টর। মানি ইনভেস্টর, এবং এটা টিভি নাটকের প্রোডাকশনে ক্ষেত্রেও যারা কিন্তু তাই, নাটকের ক্ষেত্রেও কিন্তু তাই। নাটক এবং ফিল্ম উভয় ক্ষেত্রেই হয় এটা। আচ্ছা, এবং টিভি প্রোডাকশন হচ্ছে যারা হচ্ছে প্রযোজক, যারা হচ্ছে প্ল্যান করবে, যারা একটা স্ক্রিপ্ট লিখবে, গল্প একটা আনবে, এবং হচ্ছে যাবতীয় এবং কোন ধরনের কাস্ট নিবে, কোন ধরনের ক্রু সে সেট করবে, কোন ধরনের ব্যাকগ্রাউন্ড না, এত সেগুলো কথা বলতে পারবে না, সংক্ষেপে বলবা। নির্মাণ সংক্রান্ত সরি স্যার, এবং বাজেট বাজেট সংক্রান্ত সংক্রান্ত যে নির্দেশনা নির্দেশনা দিবে সে নির্দেশনা হচ্ছে এবং টিভি প্রোডাকশন। কোম্পানির পক্ষ থেকে অর্থলগ্নি সহ এই সমস্ত সকল কাজের দায়িত্বে যিনি নিয়োজিত ব্যক্তি হচ্ছে একজন টিভি প্রযোজক, জি স্যার। প্রডিউসার। এখন এটা যদি বুঝে থাকো তার গুণ কেমন হওয়া উচিত, তার কি তার 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 কি কি গুণ থাকা উচিত বলে তুমি মনে করো? বা ধরো আর তুমি তুমি ধরো সিইও, বাংলা ভিশনের সিইও, তুমি প্রত্যেকেই তোমরা সিইও, তুমি একজন প্রোগ্রাম বিভাগের প্রডিউসার নিয়োগ দিবা। তুমি তখন ওই একটা বাচ্চার মধ্যে বা একটা ছেলে মেয়ের মাঝখানে কি কি গুণ চাও, যে এই গুণগুলি থাকলে তুমি তাকে প্রডিউসার বানাবা? সেট সেট ডিজাইন, মানে রাইট। ক্যামেরা। প্রথমেই তুমি সেট ডিজাইন নিলা, এটা পরে না, ওইগুলা আগের থেকে শুরু করো, এগুলি লাগবে। জি স্যার।
প্রথমত লাগবে কি তার? কাস্টিং স্যার। না, প্রথমে লাগবে হচ্ছে তারা প্রথমেই দেখবে, বা আমি তো বোর্ডে থাকি সবসময়, সিলেকশন বোর্ডে, আমরা দেখি যে এই মানুষটার ভিতর লিডারশিপ কোয়ালিটি আছে কিনা, অ্যাট ফার্স্ট অফ অল। কারণ তাকে যদি কেউ না মানে, তাহলে ওকে দিয়ে হবে না। তার একটা সম্মোহনী পাওয়ার থাকতে হবে, সকলকে এক করার মতো ক্ষমতা থাকতে হবে, সকলকে বিনয়ের সঙ্গে ডিরেকশন দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। অর্ডার না, ডিরেকশন দেওয়ার মতো। ডিরেকশন দিতে গেলে নেতৃত্ব কোনটা লাগবে, তার লিডারশিপ কোয়ালিটি ইম্পর্টেন্ট। এখন যে ছেলে মেয়ের মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা দেখতে পাবে ম্যানেজমেন্ট, তাকে ডাকবে প্রথমত, একটা গুণ। এখন লিডারশিপ কোয়ালিটি কেমন তৈরি হবে, এইটা দেখবা ছোটবেলা থেকেই বাই বোর্ন এই জিনিসটা হয়, অনেকের মধ্যে হয়। দেখবো অনেকে ভালো টেকনিক বুঝেও ক্যামেরাম্যান হয়েছে, ও কিন্তু ডিরেক্টর হয় নাই। ওই জ্ঞান দিয়ে সে ডিরেক্টর হইতে পারতো, হয় নাই বা হয় না, কারণ ওটার ঝামেলার কাজ মনে হয়। এত কিছু করতে চায় না, ও ওর কমফোর্ট জোনে থাকে, এডিটিং করতে চায়। এই এডিটর কিন্তু গিয়া কিন্তু ইচ্ছা করলে 2টা প্রোডাকশন বানায় ফেলতে পারে কালকেই, ওর জ্ঞান দিয়ে। ও কিন্তু যায় না, ও এটাকে ঝামেলা কাজ মনে করে। এই ঝামেলা নিয়ে যে বেটায় এই সমস্ত সমস্ত করতে পারে, অনেক প্রেশার নিতে পারে, সেই হচ্ছে ডিরেক্টর। তা ডিরেক্টর হইতে গেলে এই লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, অনেক ঝক্কি ঝামেলা, বিপদ আপদ সামলানোর ক্ষমতা থাকতে হবে। এগুলো হচ্ছে বাইরের গুণ। এবার ভিতরে প্রোডাকশনের ভেতরে গুণ হচ্ছে তার ক্রিয়েটিভ আইডিয়ার গুণ থাকতে হবে, আইডিয়া যেন করতে পারে, রিসার্চ করতে পারে। কিছুই করতে পারে না সে। একটা বানরের গল্প তোমাদেরকেও এর আগে বলছি মনে হয়, আমি প্রায় 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 ক্লাসে বলি। এক ব্যক্তি হাটে বানর কিনতে গেছে, বানর বিক্রি করতেছে। এই গল্প প্রায় বলি আমি ক্লাসে, তোমাদেরকে বলি। তো একটা বানরকে জিজ্ঞেস করছে এই বানরের দাম কত। কয় এই বানরের দাম 15,000। এটা কেন 15,000? কয় এটা খেলা দেখায় তো, নাচ পারে, এটা নাচ দেখাইতে পারে খুব ভালো। কয়, আচ্ছা। এই পরেরটা কয়টা 20,000। এটা নাচও পারে গানও পারে স্যার, এটা এটা খুব ভালো খেলা দেখাইতে পারবেন, এটা নিয়ে যান। আচ্ছা, তারপর আরো ভালো খুঁজতে গেছে, পাশে গিয়ে দেখে যে এটা লাঠি খেলা পারে, এটা আরো ভালো কসরত পারে, সালাম দেয় এরকম করে, হ্যাঁ, এটা অনেক কিছু আদব কায়দাও ভালো, এটার দাম 35,000। তারপর একটা পাশে বসে আছে, ওটা চুপ করে আছে, এটা একটু ভারী, এর দাম কত? কয় এর দাম 60,000। কয় এটা কি পারে? কয় কয় এটা কিছু পারে না। কয় তাহলে এত দাম কেন? এটা কয় এই যে এতগুলো বানানো যে দেখে এলেন আপনি, এরা যা যা পারে, এরা এরে মানে খুব, খুব ইজ্জত দেয়। স্যার এটার উদাহরণ দিছিলেন স্যার, নয়ন দিছিলাম, লিয়া। আমি তো বলি, তো বারবারই তো বলি এটা, যে এখন এই যে লিডারশিপ কোয়ালিটিটা, এটা এই ব্যাটারে এমনি মানবে না, নিশ্চয় এর ভিতরে এমন কোনো গুণ আছে যে তোমাকে মানে। তুমি যদি এখন বাংলাদেশে বড় ক্যামেরা পার্সন যাকে ধরবা, ধরো সালাউদ্দিন লাবলু ভাই, লাবলু ভাইয়ের কাছ থেকে তুমি একটা শর্ট প্রত্যাশা করো যে ভাই এই একটা শর্ট দেন আমারে, তাহলে তোমার কেমন ক্যামেরা সম্পর্কে ধারণা থাকতে হবে? তোমার এমনি মানবে? তোমার প্রোডাকশন এসে কাজ করবে? ওই ইয়ের নাম কি, স্বাগতর হাজবেন্ডের নাম কি, এক্স ছাড়াছাড়ি হলো যে ক্যামেরা পার্সন, ইয়েতে কাজ করছিল, আয়নাবাজির ইয়ে ফটোগ্রাফার, কি নাম, ডিওপি, ক্যাডেট কলেজের ছাত্র ছিল, কি নাম ওর, নামটা ভুলে যায়নি কেন? বিজ্ঞাপনে প্রচুর কাজ করে। নেহাল, নেহাল নাকি, নেহাল না, ওর নামটা কি? এখন তাকে তুমি একটা শর্ট, তুমি তার কাছে বলবা যে এই শর্টটা আপনি কম্পোজ করেন, এটা বিজ্ঞাপনে হোক নাটকে হোক, তাহলে তোমার কিন্তু ক্যামেরা সম্পর্কে ধারণা থাকতে হবে, ক্যামেরা শট সম্পর্কে ধারণা, এডিটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমি এটাই বলতে চাচ্ছি, একজন প্রডিউসারের লিডারশিপ গুণের পাশাপাশি তার ঝক্কি ঝামেলা পোহানোর জ্ঞান থাকতে হবে,
তার অনেক উদার মন, দয়ালু হতে হবে, পাশাপাশি কন্টেন্ট সেন্স এবং টেকনিক্যাল সেন্স থাকতে হবে খুব হাই লেভেলের। তো এটাতে এমনি এমনি উড়ে উড়ে আসবে না তোমার মাথার মধ্যে। এটার জন্য তোমার ভালো ফিল্মের সঙ্গে থাকতে হবে, দেখতে হবে, প্রোডাকশনের সঙ্গে ট্রেনিং নিতে হবে। এটা আমরা তো একটা কোর্স পড়তেছি মাত্র। যারা টেলিভিশন প্রোডাকশনের উপরে অনার্স মাস্টার্স করে তাদের শুধুমাত্র অনার্স মাস্টার্স টেলিভিশন প্রোডাকশনের উপরে আছে, টিভির উপরে। তো তারা যখন আইসা কাজ করবে আমরা তো বাড়ি গোলাবো না তখন। হ্যাঁ, তোমাকে কেন পড়ানো হচ্ছে সাবজেক্টটা? তুমি তোমার মাল্টিমিডিয়া স্কিলে তুমি যেন বিভিন্ন এজেন্সিতে যখন কাজ করবা তখন সব জ্ঞান তোমার, মোটামুটি প্রাথমিক জ্ঞানটা তোমার আছে। তুমি তো গ্রাফিক ডিজাইনার বা ইউএক্স ওয়াই ডিজাইন করতেছো অথবা মাল্টিমিডিয়া কিছু কিছু কাজ করতেছো, বাট তোমার কপিরাইটিং সেন্স আছে, টাইপোগ্রাফি সেন্স আছে, প্রোডাকশন সেন্স আছে, ফিল্ম সেন্স আছে, অডিও ভিডিও এডিটিং সেন্স আছে। তখন তোমাকে কেউ ফেলে দিতে পারবে না, সালাম দিবে উল্টা। তা আমরা এইটাই চেষ্টা করছিলাম যে তোমরা যেন এই স্কিলটা ডেভেলপ করতে পারো। তো আমরা এর মধ্য দিয়ে তোমার একজন প্রডিউসার প্রয়োজনীয় সার্বিক প্রস্তুতি গ্রহণ করবে। এটা তোমার সাথে খালি প্রি প্রোডাকশনের জন্য এতগুলি ধাপ তুমি মেনটেন করবা। এবং তুমি যে লোকগুলাকে আনবা ডিরেক্টর, যে এনশিওর দ্য টেকনিক্যাল ফ্যাসিলিটিস, এখন এটা তোমার দায়িত্ব। তোমার এখন ধরো আর্মি স্টেডিয়ামে একটা কনসার্ট করবা, জয় বাংলা কনসার্ট বা ইয়াং বাংলা কনসার্ট করবা, ক্যামেরা কটা লাগবে এখানে? অনলাইনে ধর তুমি 16টা ক্যামেরায় এখানে অনলাইনে শুটিং করবা, 16টা ক্যামেরায়। ক্যামেরাগুলি এইচডি কোয়ালিটি একই লেভেলের হইতে হবে, একই মডেল হলে ভালো কোয়ালিটি পাবা তুমি। একটা 8 বছর আগে কেনা, 1 বছর, একটা 3 বছর আগে কেনা, দেখবা কালারের চেঞ্জ হয়ে যাচ্ছে, আউটপুটে একরকম কালার দিবে না। এখন একই মডেলের, কাছাকাছি মডেলের তুমি 16টা ক্যামেরা একদিন তোমার দরকার। কোনো হাউসে তো 16টা ক্যামেরা নেই, আছে একসঙ্গে ভাড়া দিবে, 3টা আছে, 2টা আছে, 4টা আছে। তা তোমার হয়তো বা 5টা হাউস থেকে তোমার 16টা ক্যামেরা একখানে জোগাড় করে রাখতে পারে। কোনো টেলিভিশনে 16টা ক্যামেরা আউটডোরে একসঙ্গে দিতে পারবে না। তা 3টা ক্যামেরা, 4টা ক্যামেরা আউটডোরের জন্য রাখে, বাকিগুলো ভাড়া আনতে হয় বড় ইভেন্টের দিন। এই হাউসগুলি তুমি চেনো কিনা এজ এ প্রডিউসার হিসেবে? ফোন করার সঙ্গে সঙ্গে ক্যামেরা চলে আসবে। তোমার 5টা শুটিং গাড়ি দরকার, এই রেন্টে কারের সঙ্গে তোমার পরিচয় আছে কিনা? ফোন করলে চলে আসবে। তোমার 2টা জেনারেটর দরকার আজকে, 100 কেবি জেনারেটর, বিদ্যুৎ চলে যেতে পারে, ফুল অনুষ্ঠান তুমি জেনারেটর ব্যাকআপ দিবা। হ্যাঁ আছে স্যার। এখন এখন ছাত্র বয়সে তোমাদের হবে না, তুমি যখন প্রোডাকশন ইনভলভ হবা তোমার এই গুণগুলি লাগবে। এগুলি মনে হইতে পারে আপাতত ভাবে কোনো কাজে লাগে না, কিন্তু এগুলি কাজে। এগুলি তোমাকে এজেন্সিতেও কাজে হেল্প করবে, বিজ্ঞাপন নির্মাণে কাজ করতে হেল্প করবে, ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করতে হেল্প করবে। আর আমাদের কাজে এরিয়া কিন্তু এগুলাই, আমাদের কাজের এরিয়া হচ্ছে এগুলি। আর তোমরা যারা একেবারে কোর ডিজাইনার হইতে চাও তাদেরকে এই জ্ঞানগুলা হেল্প করবে। আর যারা এদিকে ক্যারিয়ার ডেভেলপ করতে চাও, বিজ্ঞাপন, চলচ্চিত্র, নাটক, সিনেমা, টেলিভিশন, তাদের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট তো খুবই এখন একটা পাওয়ারফুল শিল্প মাধ্যম। ওকে, আমরা আরেকটা জিনিস আনবো এবার, তোমার যেটা তোমাদের খুবই কাজে লাগবে, স্ক্রিপ্টিংটা নিয়ে আসবো আজকে। তোমরা হচ্ছে 43 ব্যাচ। তোমরা যখন আইডিয়াটা লিখবা, এই যে তোমাদের আইডিয়াটা, তখন স্ক্রিপ্ট আকারে লেখার দরকার নেই, শুরুতে স্ক্রিপ্ট করে ফেলার দরকার নেই। আইডিয়া লেভেলে রাখবা, একদম সাধারণ কোমল সামারি থাকবে। জাস্ট খালি তুমি আইডিয়াটা, অনুষ্ঠানটা, এই যে এই কয়টা অনুষ্ঠান নাম কি, প্রস্তাবনা আকারে দিবা। অনুষ্ঠানের নাম, অনুষ্ঠানের ডিউরেশন, প্রচার সময়, প্রস্তাবিত নাম দিবা আর কি। দিয়ে তুমি একটা আপাতত বানাবা আমাকে, তুমি আমাকে ধারণা দিবা। ওকে, আমরা এখন স্ক্রিপ্ট নিয়ে কথা বলি। স্ক্রিপ্ট, হোয়াট ইজ স্ক্রিপ্ট?
স্ক্রিপ্ট ইজ দ্য রিটেন টেক্সট অফ প্লে ফিল্ম অর ব্রডকাস্ট মিডিয়ামের জন্য যে কোনো কাজকে আমরা স্ক্রিপ্ট বলবো। সিমিলার ওয়ার্ড হচ্ছে টেক্সট, স্ক্রিন প্লে, লিরিক্স, ডায়ালগ, স্ক্রিপ্ট, যেটাকে আমরা বিজ্ঞাপনের ভাষায় বলতাম কপিরাইটিং। এখানে টেলিভিশনের জন্য বলা হচ্ছে স্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি, বাংলায় হচ্ছে পাণ্ডুলিপি। বা একটা ফোন ধরে আমাদের আব্দুল হালিম ডিনসা ফোন দিচ্ছেন। জি, আসসালামু আলাইকুম স্যার। তোমাদেরকে বলেছিলাম না, একটা লেখা আমাদের ইউনিভার্সিটি থেকে ছাপাচ্ছে, ওই যে জার্নাল, ক্রিয়েটিভ একটা জার্নাল আছে আমাদের শান্তামণিয়ামের, ওইটার যে এডিটর আমাদের ডিন স্যার, আব্দুল হালিম ডিন স্যার, ওই যে উনি ফোন করেছিলেন যে ওটা ফাইনাল হয়ে গেছে, এটা ফাইনাল প্রিন্টটা উনি আমাকে পাঠাচ্ছে কোনো কারেকশন থাকলে দেওয়ার জন্য। তো এই যে তোমাকে শেয়ারে কি দেখতে পাচ্ছ না মনে হয়? এখন দেখতে পাচ্ছ মনে হয়। তো স্ক্রিপ্ট রাইটিংটা হচ্ছে ওরকম একটা হস্তাক্ষর, হস্তলিপি, পাণ্ডুলিপি বা হাতে লেখা কাগজ, এটুকুই পাণ্ডুলিপি বলা হয়। তা তুমি কি বলবা যে স্ক্রিপ্টটা পাঠিয়েছেন কিনা, নাটকের স্ক্রিপ্টটা পাঠিয়েছেন না প্রোগ্রামের স্ক্রিপ্টটা পাঠিয়েছেন কিনা? হ্যাঁ, পাণ্ডুলিপি বাংলায় স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্ট রাইটিং ইজ দ্য প্রসেস অফ রাইটিং স্টোরি ইন দ্য স্ক্রিন প্লে মিডিয়াম, একটা সংজ্ঞা। অন্য সংজ্ঞা কি? স্ক্রিপ্ট রাইটিং ইজ রাইটিং ডাউন দ্য মুভমেন্ট, অ্যাকশন, এক্সপ্রেশন অ্যান্ড ডায়ালগ অফ দ্য ক্যারেক্টার ইন দ্য স্ক্রিন প্লে ইন স্ক্রিন প্লে ফরম্যাট। এখন তুমি খেয়াল করে দেখো, টক শোয়ের যে স্ক্রিপ্ট হবে, নাটকের স্ক্রিপ্ট এক হবে না। সিনেমার গানের স্ক্রিপ্ট কি হবে? সিনেমার গান তো তোমার সিনেমাতে কেটে কেটে গান নেয়। তাহলে এখানকার স্ক্রিপ্টটা কি হবে? শুধু লিঙ্ক পার্টটুকু, উপস্থাপকন পার্টটুক দিয়ে একটা গান থেকে একটা গান সুইচ করবে, সেটুকু হচ্ছে ওই ওই প্রোডাকশনের স্ক্রিপ্টিং। এখন যদি তিনি ওখানে পরবর্তী গানের পরিচালকের নাম, অভিনেতা অভিনেত্রীর নাম বলে, তাহলে এটা স্ক্রিপ্টিং এর মধ্যে আনতে হবে। এখন এই উপস্থাপককে এই স্ক্রিপ্টিংটা করে, নাকি প্রযোজক করে দিয়ে উপস্থাপক ডাকবে? বা সিনেমার গানের আমি একটা সিনেমা, ঈদে একটা প্রোগ্রাম বানাবো সিনেমার গান, ঈদ আসতেছে তাই না, প্রিয়তমার থেকে নিব একটা, অমুক গানের থেকে নিব, তুমুক গানের থেকে নিব, 5টা গানের থেকে নিলাম, নিয়ে তুমি উপস্থাপক কারে নিবা বলো তো? উপস্থাপক স্যার একটা যে কোনো একটা মানে Offline, যে কথা ফ্লুয়েন্টলি বলতে পারে এরকম টাইপের একজনকে নেওয়া হবে। এটা তুমি চিন্তা করছো। আরেকজন ভাববে যে আমি এমন একটা প্রোডাকশন তৈরি করব, সাকিব খানই উপস্থাপনা করবে সাকিব খানের 5টা গানের। কিন্তু স্যার উপস্থাপনা তো স্যার একটা কথার উপরে আসে না স্যার, যে হ্যাঁ, মানে যে তোমার একটা পরিমণি কথা। উপস্থাপনা করবে, পরিমণির 5টা গান আমি দেখাবো, পরিমণি বলে দিবে সিনেমা গানের অনুষ্ঠানে চরিত্র বদলে যাবে। হতে পারে ধরো কণা,
গান গাইছে, অথবা ওই মেয়েটার নাম কি, ওই চ্যানেল সেরা সেরা কণ্ঠে ফার্স্ট হয়েছিল কোনাল। কোনাল সিনেমাতে 4টা গানে খুব জনপ্রিয় হয়েছে, 4টা গান ওর, 4টাই হিট, বা ন্যান্সির 4টা গান হিট হয়েছে। আমরা ন্যান্সিকে তো উপস্থাপন করে ওর 4টা গান দেখাবো সিনেমায়। এই যে ডিফারেন্ট, তুমি তো নর্মাল মডেল দিয়া সুন্দর একটা মেয়ে দিয়ে খাড়া করে, তো এইটা এই উপস্থাপনা করতে করতে সিনেমা টেলিভিশন তো পচে গেছে, তাই না? একটা মেয়ে এসে কথা বলবে, গান চালু হয়ে যাবে, এটা তো টিপিক্যাল হইতেই আছে, এটা 20 বছর যাবত এই জিনিস দেখতেছো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লাস্ট 20 years and your production in 2024? এইটাই হচ্ছে তোমাকে গান তো ভিতরে বডি একই, গানে বডিতে তুমি হাত দিতে পারতেছো না। তোমার প্রবলেম, তোমাকে চেঞ্জ করতে হবে ওই কন্টেন্ট, ওই যে মাঝখানের 2 মিনিট লিঙ্ক পার্টটা। এখন এইটা কোথায় হবে, স্টুডিওতে করবে তুমি, নাকি তুমি একটা 5 স্টার হোটেলের সুইমিং পুলের সামনে করবা, অন্য একটা জায়গায় নিয়ে সাকিব খান, পরিমণি বা বুবলির গান দেখাবো? বুবলি একটা গান আছে না, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, দেখছো না? শুরুর দিকে একটা গান ছিল, খুবই বোল্ড কস্টিউম। স্যার কয়েক বছর আগে স্যার, হ্যাঁ, স্যার ওটা ডানা কাটা পড়ি পরিমণির। পরিমণি, হয়েছিল সরি, স্যার। হ্যাঁ পরিমণি বলতেছি, নাম আসছে মুখে বুবলি, হ্যাঁ পরিমণি। তো এখন পরিমণি যদি উপস্থাপনা করে, দেখবো যে ও ডানা কাটা পরির যেই ফিগার আর এখনকার যেই মা হওয়ার পর যে ফিগার মিলবে না। দর্শক মিলাবে যে আচ্ছা এই আপাই ও এটা, ওকে এটা হইতে পারে একটা গান। সাবানারে দিয়ে তুমি এর গানের অনুষ্ঠান বানাও, বা রোজিনারে দিয়ে, যে তারা তাদের আমলের সিনেমার গান কেমন করে করছে, মানে যদি আমি পাওয়া যায়, মৌসুমীকে দিয়ে করো, শাবনূরকে দিয়ে করো, তো তাহলে কি হবে, ব্যতিক্রম আসবে। আমার যে কারণে এটা বললাম যে কাস্টিংটা ইম্পর্টেন্ট, এবং এটার স্ক্রিপ্টও আলাদা হয়ে যাবে। স্ক্রিপ্ট গবেষণাটা আলাদা হয়ে গেল। দেখো, নাটক যদি বানাও এক ধরনের স্ক্রিপ্ট হবে, রান্না অনুষ্ঠানের স্ক্রিপ্ট এক ধরনের, সংবাদ ভিত্তিক প্রোগ্রামের জন্য স্ক্রিপ্ট আলাদা হবে। তো স্ক্রিপ্ট রাইটিংটা এই জন্য ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হার্ট। প্ল্যানিং আর স্ক্রিপ্ট যদি ভালো হয় প্রি প্রোডাকশনে, তার প্রোডাকশন ভালো হবেই। আর যদি প্ল্যানিং আর স্ক্রিপ্টিং ভালো না হয়, তাহলে তুমি ওটার ভিতরে যত অলংকার অবরণ দাও, ওই প্রোডাকশনের উপরে উঠতে পারে না, ওই প্রোডাকশন থুবড়ে খায়। এই আমাদের ধরো জি বাংলা বা সনি, ইন্ডিয়ান টেলিভিশনের প্রোডাকশন এত ভালো হওয়ার কারণ হচ্ছে তাদের প্রি প্রোডাকশন খুব ভালো, ওখানে খরচ করে, তারা রিসার্চ করে, স্ক্রিপ্টিং ভালো করে। আশা করি তোমরা যেটা লিখতেছো সেটা ভালো হবে। বাংলায় আমি দিয়ে দিয়েছি স্ক্রিপ্ট রাইটিং মানে কি। স্ক্রিপ্ট রাইটিং এর মাধ্যমে দৃশ্য, চিত্র, বর্ণনা, শব্দ, কথোপকথন, প্রতিক্রিয়া, আচরণ, পারিপার্শ্বিক পরিবেশ, সেট, লাইট, দিনক্ষণ, এগুলো উল্লেখ থাকে, স্পষ্ট ধারণা দেওয়া হয়। ক্যামেরার ভাষানুবাদ করার জন্য একটি রূপরেখা প্রদান করা হয় মূলত স্ক্রিপ্টে। পরিকল্পিত বিষয়, চিন্তা, ধারণা বা গল্পকে টিভি পর্দায় উপযোগী করে দৃশ্যায়ন করার নামই হচ্ছে চিত্রনাট্য লিখন বা স্ক্রিপ্ট রাইটিং। তো এটা আশা করি বুঝলা। আর না বুঝলে কিছু করার নাই। টেলিভিশন স্ক্রিপ্ট হচ্ছে মূলত টেলিভিশন প্রচার বা পরিবেশনের উদ্দেশ্যে নির্মিত অনুষ্ঠানের পাণ্ডুলিপি বা অনুষ্ঠানের রূপরেখা লেখ্যরূপ। এইটা তোমরা আগেই করে ফেলার দরকার নাই, এটা আমি এখন পড়াইলাম। তোমরা শুরুতে আইডিয়াটা দিবা, আইডিয়াটা যখন লক হয়ে যাবে, আমি যখন বলবো যে হ্যাঁ ইসলাম, এই মাজারুল ইসলাম তোমার আইডিয়াটা ওকে, তুমি এটাকে এখন স্ক্রিপ্টিং আকারে আমাকে দাও, তখন যেন ম্যানেজমেন্ট ওইটা বুঝতে পারে কি। তো টেলিভিশন স্ক্রিপ্ট, স্ট্রাকচার অফ দ্য প্রোডাকশন, এটা থাকে। প্রোডাকশন স্ট্রাকচারটা কেমন, টক শো, এটা নাটক নাকি ডকুমেন্টারি, এটা বোঝা যাবে। আউটলাইন অফ দ্য কমপ্লিট প্রোডাকশন, প্রোডাকশন আউটলাইন সম্পর্কে ধারণা থাকবে। ইন্ডিকেট দ্য ট্যালেন্টস রেসপন্সিবিলিটিস, যারা অভিনেতা অভিনেত্রী থাকবে বা উপস্থাপক থাকবে বা আলোচক থাকবে, তাদেরকে গাইডলাইন দিবে। ব্লকিং এন্ড মুভমেন্ট, এটা সম্পর্কে স্ক্রিপ্টে লেখা থাকবে। ইন্ডিকেট দ্য ক্যামেরা অপারেশন, কোন জায়গায় ক্যামেরা অপারেশন কেমন থাকবে সেটা মোটামুটি স্ক্রিপ্টিং এর মধ্যে থাকে। বেসিক টাইপ অফ স্ক্রিপ্ট রাইটিং, ট্যালেন্ট স্ক্রিপ্ট, অ্যাঙ্কর স্ক্রিপ্ট, এটা শুধুমাত্র আর্টিস্টদের হাতে থাকবে, নাটক পাত্রপাত্রীদের জন্য থাকবে। টেকনিক্যাল স্ক্রিপ্ট, এটা শুধু ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, প্রোডাকশনের লোকের কাছে থাকবে।
পোস্ট প্রোডাকশনে বা এডিটিং স্ক্রিপ্ট এটা থাকবে এডিটরের কাছে। এডিটর কোথায় কোন এফেক্টস দিবে, কোথায় তোমার ইয়ে যাবে, নাম কি, ক্রোমা হবে, কোথায় এফেক্টস হবে, এটার জন্য আলাদা স্ক্রিপ্ট থাকবে। তাহলে 3 ধরনের স্ক্রিপ্ট আমরা মূলত রাখি, একটা টেকনিক্যালদের জন্য, একটা আর্টিস্টদের জন্য, একটা হচ্ছে পোস্ট প্রোডাকশনের জন্য। তো আলফ্রেড হিচককের একটা কথা দিয়ে তোমাদের শেষ করবো আজকে ক্লাস। টু মেক এ গুড ফিল্ম বা ফাইন ফিল্ম অথবা টিভি প্রোডাকশন, ইউ নিড 3 থিংস। এই ফিল্মের জায়গায় তুমি টেলিভিশন প্রোডাকশন করতে পারো অথবা যে কোনো ফর্মে পড়তে পারো। টু মেক এ গুড ফিল্ম or টিভি প্রোডাকশন, ইউ নিড 3 থিংস: এ গ্রেট স্ক্রিপ্ট অ্যান্ড এ গ্রেট স্ক্রিপ্ট। আলফ্রেড হিচকক, বিখ্যাত ব্যক্তি আলফ্রেড হিচকক, ফাদার অফ ফিল্ম। তো তার কথাটাকে দিয়ে যদি আমরা আজকে শেষ করি, যে তোমরা যে প্রথম আইডিয়াটা করবা, এই আইডিয়াটাতে তো স্ক্রিপ্ট হবে। এইটাই হলো আকর। যদি আইডিয়া ভালো না করতে পারো তাহলে কমিউনিকেশন জিরো। মূল উদ্দেশ্য টেলিভিশন প্রোডাকশনের কমিউনিকেশন, যে তোমার আইডিয়াটা তুমি তোমার সমাজ বাস্তবতায় মানুষের কাছে পৌঁছতে চাও। তোমার আইডিয়াটা নিয়ে বাহন কি? টিভির মাধ্যম। বাহন কি? টক শো। বাহন কি? নাচ, রবীন্দ্রনাথের নাচ, নজরুল ইসলামের গান, রান্নার অনুষ্ঠান, এগুলি বাহন। তোমার আইডিয়াটা তুমি ট্রান্সমিট করতে চাও থ্রু দা ইয়োর টিভি প্রোডাকশন। এখন এটা আইডিয়াটা যদি ঠিক না হয় তাহলে কমিউনিকেশন ঠিক হবে না। তো আমি 2 রকম আইডিয়া হয়, একটা হচ্ছে তোমার সৃজনশীল আইডিয়া, একটা হচ্ছে চাপিয়ে দেওয়া আইডিয়া। তুমি সিও বলতেছো যে কালকে পরিবেশ দিবস, একটা প্রোগ্রাম ডিজাইন করে নিয়ে আসেন, এইটা চাপায় দাও ফরমাশি আইডিয়া। রাকিব একটা প্রোগ্রাম আইডিয়া ডেভেলপ করে নিয়ে আসলো যে পরিবেশ দিবস তো, তাহলে আমরা এই ঢাকায় যে জলাবদ্ধতা হয়, ড্রেনেজ সিস্টেমে যে আমরা পরিবেশ দূষণ করি, এটাকে নিয়ে সচেতন করি মানুষকে। তাহলে দেখো তোমার আইডিয়ার উপর ডিপেন্ড করে কিন্তু মানুষ শিক্ষিত হবে। তুমি যে মেসেজটা দিতে চাইলা, চিন্তাটা করলো, ওইটাই কিন্তু টিভিতে দর্শক দেখতে পারতেছে। টিভি দর্শক কিন্তু কোনো কিছু বদলাতে পারতেছে না, তোমার আইডিয়াই আমরা টিভিতে দেখতে বাধ্য। এখন তুমি গ্র্যান্ড লুকে ভাবো যে 40টা টিভি, ধরো 25টা টিভির প্রডিউসাররা যা ভাবতেছে আমরা তাই দেখতেছি, এর বাইরে আমরা কিন্তু দেখি না। 25টা বা 30টা টিভির লোক কতজন? 10 জন করে লোক তো ভাবতেছে, 250 লোক যা ভাবে তাই জাতি দেখে। 250 লোকের ভাবনাই কিন্তু আমরা টিভিতে নানান ভাবে দেখতেছি, এর বাইরে আমরা দেখতেছি না। তুমি কি এটার সঙ্গে আমার একমত না? একমত না বলো। এই 40টা টিভির পিছনে 250 লোক যা ভাবে তাই আমরা দেখি, ওই দিয়ে আমাদের রুচি তৈরি হচ্ছে, ওই দিয়ে আমাদের চিন্তা তৈরি হচ্ছে। ফেসবুকে আজকে আমরা বলে দেয় কি করতে হবে কি করতে হবে না, একসময় টেলিভিশন সেটা করতো। সোশ্যাল মিডিয়া এখন বলে দেয় কি করতে হবে কি করতে হবে না, কেমন জামা পড়তে হবে, কেমন খাবার খাইতে হবে, কোথায় ঘুরতে যেতে হবে। দে গাইডস আস, দে ইনস্ট্রাক্টস আস। কোনো কোনো জায়গায় আমাদেরকে বাধ্য করে, বাউন্ড টু ওবে দিস কাইন্ডস অফ ইনস্ট্রাকশন। কোনো কোনো ক্ষেত্রে করে না। তুমি মনে করো যে পিছিয়ে যাচ্ছি, ফেসবুকের এই জিনিস দেখলাম, ওরা যাইতেছে সাজেক, আমি না গেলে তুই যদি থাকবে না, চল আমিও যাই। ট্রেন্ড চালু হয়েছে একটা। সো একসময় টেলিভিশন এই রুচি মানুষকে নিয়ন্ত্রণ করত, খাদ্যাভ্যাস, রুচি, বোধ, জীবনযাপন, এখনো করছে কোনো কোনো সময়। এই নিয়ন্ত্রণের পেছনে থট মেকার হচ্ছে ওই 250 ব্যক্তি, বেশি না কিন্তু। এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলি যে এই ধরনের প্রোগ্রামের মধ্য দিয়ে, শিক্ষার মধ্য দিয়ে তোমরা যারা শিক্ষিত হবা তাদের মধ্যে যদি ভালো গুণগুলি দিয়ে দেওয়া যায়, ভালো জিনিস তুমি সামনে আনবা। তুমি যদি খারাপ জিনিস প্রমোট করো, খারাপ জিনিস তুমি আনবা। এটা জাতি কিভাবে চিন্তা করে, তার জনসংখ্যা এবং মিডিয়া কিভাবে রোল প্লে করবে, ওইটা কিন্তু আমরা ঠিক করে। কিন্তু তাদের ক্যাবলা রাখছে, পলিটিক্যাল দলগুলা, একটু পলিটিক্যাল আলোচনা করি লাস্ট মুহূর্তে। পলিটিক্যাল লোকগুলা তাদের ক্যাবলা ঠিক করে রাখছে, টেলিভিশনগুলো কি আচরণ করবে তারা মোটামুটি গাইডলাইন দিয়ে তাদের তাদের লাইন আপ ঠিক রাখছে। কিন্তু দেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, দারিদ্র ব্যবস্থাপনা, এগুলি নিয়ে শিক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব নাই। ওরা শুধু পলিটিক্সটাই নিয়ন্ত্রণ করতেছে, অন্য কোথাও নিয়ন্ত্রণ করতেছে না। একটা রাষ্ট্রকে যদি সুষ্ঠু করতে চাও, গণমাধ্যম হচ্ছে পিলার, 4th পিলার, ঠিক আছে না? সেইটার পেছনে তোমরা কাজ করবে। তোমরা যদি শুদ্ধ না হও, ওইটা কাইত হয়ে যাবে, একটা কোনা, একটা পায়া থাকবে না। এখন সার্বিকভাবে এই পায়া ঠিক করার দায়িত্ব হচ্ছে মিডিয়ার, যেটা গ্রাফিক ডিজাইনার হোক
টেলিভিশন হোক, ফিল্ম হোক, এটা একটা দেশে তোমার 90-এর সিনেমার কথা মনে আছে? অশ্লীল ভালগার তাকানো যাচ্ছিল না, নামতে নামতে নিচে নামে গেছিল নাসরিনদের আমলে, কাটপিস ঢুকাই দিত, অশ্লীলতা, সিনেমা হলগুলি নষ্ট হয়ে গেল। নষ্ট করছে কারা? সিনেমা মেকাররা। খারাপ বানাইতে বানাইতে, অশ্লীল বানাইতে বানাইতে মানুষকে ত্যক্ত বানায় ফেলছে। এখন ডাকলেও যায় না, মানুষ ভয় পায়, সিনেমা হল আর যাবো না। এটা নষ্ট করছে তো আমাদের লোকজন। তো এরকমই, নষ্ট লোকদের হাতে বলে নষ্ট হবে, ভালো লোকদের হাতে বলে ভালো হবে। ওই সময়টা নষ্টদের হাতে পড়ছিল। এখন ঘুরে দাঁড়ানোর সময় তরুণ প্রজন্ম যদি শিক্ষিত হয়, রুচিশীল হয়, দায়িত্ববান হয়, ধর্মজ্ঞান থাকে, তাহলে আমি মনে করি তারা কখনোই একটা জাতিকে বিভ্রান্ত করবে না। মিডিয়া দিয়ে বিভ্রান্ত করার সুযোগ আছে প্রজন্মকে। তো আমি চাই তোমরা সেই দায়িত্বটা পালন করো, ভালো করে কাজ করো, যেন জাতি তোমাদের দ্বারা উপকৃত হয়। তো থ্যাংক ইউ অল অফ ইউ। আমাদের 10 মিনিট আছে, আমরা রোল কল করবো।